আজকে আমার ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা আমি অনুরোধ করব সকলকে পুরোটা দেখার জন্য। আজকের আমার ভিডিওটা হচ্ছে আইপ্যাককে নিয়ে। কোনোদিন এটা নিয়ে কেউ ভিডিও করেন। আইপ্যাক কে? আইপ্যাক কি? আইপ্যাক কি কাজ করে? আইপ্যাকের উপরে বড় বড় সিনিয়র নেতাদের এত রাগ কেন? আর লাস্টলি আদৌ কি আমাদের আইপ্যাকের দরকার আছে তৃণমূল কংগ্রেসের? তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজকের এই ভিডিওটায়। তো প্রথম প্রশ্ন হচ্ছে আইপ্যাক কি? আইপ্যাক একটা ভোট কৌশলী সংস্থা, যাদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল যাদের কাজে লাগিয়েছে ভোটের বৈতরণী পার করার জন্য। এবার আইপ্যাক কে? আপনারা জানেন 2021-এর অত্যন্ত কঠিন বিধানসভায় আইপ্যাককে পুরোপুরিভাবে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই সময় আইপ্যাক দেখতেন, তত্ত্বাবধান করতেন, পুরোটা চালাতেন প্রশান্ত কিশোর। কিন্তু এখন প্রশান্ত কিশোর একটা নতুন দল খুলেছেন জন সুরাজ বলে, এবং তিনি বিহারে চলে গেছেন। তার এখন আইপ্যাকের সাথে সম্পর্ক নেই। এখন আইপ্যাকটা পুরোটাই দেখেন প্রতীক জৈন। এবার আইপ্যাক কি করেছে? বিভিন্ন সময় গুজরাটে নরেন্দ্র মোদীকে ভোটে জিতিয়েছে, কেজরিওয়ালকে জিতিয়েছে, তৃণমূল কংগ্রেসের সাথে সহযোগিতা করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। এবার এখন আজকের দিনে দাঁড়িয়ে আগামীকাল যখন দিল্লিতে ভোট, আইপ্যাক এখন আবার আম আদমি পার্টি আর কেজরিওয়ালের পার্টি কে সাহায্য করছে দিল্লির ইলেকশন জেতার জন্য। ঠিক আছে, তো এবার এদের কাজটা কি? তো কি আর কে হলো, এবার কাজটা কি? এদের কাজটা হচ্ছে স্ট্র্যাটেজাইজ করা, স্ট্র্যাটেজি দেওয়া, লজিস্টিক্স সাপ্লাই করা। এবার আপনারা বলবেন কিসের ভাই স্ট্র্যাটেজি, কিসের ভাই লজিস্টিক্স? 2011 সালে দিদিকে দেখে বাংলার মানুষ ভোট দিয়েছে, জিতেছি। আইপ্যাক থাক না থাক, দিদি জিতবে, কোনো বিকল্প নেই বাংলায়। আমি আপনাদের সাথে 100% সহমত, 100% সহমত। কিন্তু তাহলে আইপ্যাককে দরকার কেন? তার কারণ ভোট এখন নিরপেক্ষ হয় না, ভোট এখন ন্যায্য যুদ্ধ নয়। আপনি দেখবেন প্রতিটা ভোটে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়ে আছে একা মমতা ব্যানার্জি। পুরো বাংলার দায়িত্ব কাঁধে নিয়ে, বাংলার মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে একা মমতা ব্যানার্জি। আর উল্টো দিকে কে? উল্টো দিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, ইডি, আইটি, সিবিআই, ইলেকশন কমিশন, আইন ব্যবস্থার একাংশ, আর তার সাথে বিজেপির কোটি 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 টাকা। তো এই লড়াই তো ন্যায্য লড়াই নয়। তো ভোটে লোকে বলে না, একটা কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। এখন কথাটা ঘুরে গেছে। এখন কথাটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড পলিটিক্স। সাম দাম দণ্ডভেদ। আর সাম দাম দণ্ডভেদ তো বিজেপি লাগে আর ভোটে। তো সেই রকম ভোটে জিততে হলে দিদিমণির মতো একজন লিডারকেও একটু একটু এজ দরকার, এজ, যাতে এই যে আশেপাশের যে নোংরামিটা হয় সেটাকে ট্যাকল করার জন্য। আপনারা দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ। 2011 সময় ভোটে সোশ্যাল মিডিয়া কি ছিল? একমাত্র অর্কুট। কিন্তু এখন টুইটার ভেরি ইম্পর্টেন্ট, ফেসবুক ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রাম ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে স্ন্যাপচ্যাট ইত্যাদি। একদিকে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি, তাদের অমিত মালব্য, বিজেপির আইটি সেল, কয়েক হাজার কোটি টাকার বাজেট। উল্টো দিকে বাংলার শাসক দল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের আইটি সেল দেবাংশু, তার বাজেট অত্যন্ত কম। একগুচ্ছ ইয়াং ছেলে মেয়ে যারা নিঃস্বার্থভাবে দিদির প্রতি আবেগ, দলের প্রতি আবেগে লড়ে যাচ্ছে। এই লড়াই তো ন্যায্য নয়। তো এই লড়াই জেতার জন্য একটা আউটসাইড স্পেশাল স্ট্র্যাটেজিস্ট দরকার, একটা কৌশলী দরকার, যাতে আমরা যে ব্যাটিংটা করছি সেটাকে ঠিক সাজিয়ে দেওয়ার জন্য। তাহলে আপনি বলবেন যে মমতা ব্যানার্জিকে আইপ্যাক ছাড়া জিততে পারবে না? 100% জিততে পারবে। কিন্তু আইপ্যাক হলে যেটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারটা আরো এই জামানায় দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির ব্যবহারে আরো দৃঢ়ভাবে হয়। আজকে আইপ্যাককে যদি কয়েক হাজার কোটি টাকা দেয় শুভেন্দুর মতো একটা বদ্ধ পাগল, কি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে? পারবে না। কিন্তু আইপ্যাক কি করেছিল 2021-এর বিধানসভায়? 2021-এর বিধানসভায়
ক্যান্ডিডেটকে, বাংলার মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেটকে মমতা ব্যানার্জি, সেনাপতিকে লড়ছে কে মাঠে অভিষেক ব্যানার্জি। আইপ্যাক কি করেছিল? একটা কাজ করেছিল, একটা স্লোগান দিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চায়। এই স্লোগানটা হয়ে গেছিল আমাদের পুরো ইলেকশনের ট্যাগলাইন। মানুষ দিদিকে দেখে ভোট দেয়, দিদিকে দেখেই ভোট দেবে, কিন্তু এই ছোট্ট ট্যাগলাইনের জন্য মানুষের মনে মনে, মানুষের ঘরে পৌঁছে গেছিল আইপ্যাকের সাহায্যে তৃণমূল কংগ্রেস। এই ছোট্ট ছোট্ট জিনিস দরকার, একটা থিম সং ইলেকশনের আগে দরকার। এবার নেগেটিভ গুলো বলতে হবে। বারংবার আমরা শুনেছি, এবং কিছুদিন আগে, দুদিন আগে যে প্রচন্ড বিতর্ক হচ্ছে, মদনদা বলেছেন টাকা দিয়ে নাকি সিট হয়, টাকা দিয়ে নাকি মন্ত্রিত্ব পাওয়া যায়, আইপ্যাক নাকি টাকা তুলছে, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি আবার সভাপতিকে চিঠি লিখে ক্ষমাও চেয়েছেন। আমি একটা কথা বলি, মদনদা অত্যন্ত সিনিয়র লিডার, তার এই দলের প্রতি যে অবদান, তার হয়তো 10%ও আমরা অবদান করিনি। তাই আমার তার বক্তব্যকে নিয়ে কোনো মন্তব্য করার ধৃষ্টতাই নেই। কিন্তু একটা কথা আমি বলতে পারি একজন সাধারণ দলের কর্মী হিসেবে, কারণ আমারও গণতান্ত্রিক অধিকার আছে, বাক স্বাধীনতা আছে। সেটা হচ্ছে যে আমি একটা অনুরোধ করতে পারি মদনদাকে এবং অন্যান্য সিনিয়র নেতাদের, যে আজকের দিনে যখন বিরোধীদের কোনো স্লোগান নেই, বিরোধীদের কোনো ইস্যু নেই, বিরোধীদের কোনো সংগঠন নেই, বিরোধীরা কোনোভাবে তৃণমূলের সামনে দাঁড়াতে পারছে না, সেখানে যদি সিনিয়ররা এমন কিছু মন্তব্য করে যেখানে এই বিজেপির পোষ্য কিছু চ্যানেল সেটা নিয়ে তৃণমূলকে একটু অস্বস্তিতে ফেলতে পারে, এই ব্যাপারটা যদি একটু দয়া করে আপনারা বিবেচনা করে দেখেন। আর কিচ্ছু আমার বলার নেই। কিন্তু অভিযোগ, এই যে অভিযোগটা, এই অভিযোগটা কিন্তু বহুবার শোনা গেছে, বহু সিনিয়র নেতাদের মুখে শোনা গেছে যে তৃণমূলে নাকি টাকা দিলে পদ পাওয়া যায়, টাকা দিলে মন্ত্রী হওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি রিজু দত্ত, আমার এত বছরের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি একটা কথা বলছি, আমি এটাকে বিশ্বাস করি না, কোনো মতে বিশ্বাস করি না। কারণ যদি সেটা হতো, যদি টাকা দিয়েই রাজনীতি হতো, আপনার সংগঠন থাক না থাক, আপনার ক্যালিবার থাক না থাক, আপনার পারফরমেন্স থাক না থাক, যদি শুধু টাকার ভিত্তিতে হতো, তাহলে মুকেশ আম্বানি বা গৌতম আদানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো, আর সঞ্জীব গোয়েঙ্কা বা মিস্টার বিড়লা বা মিস্টার দেওয়ান এরা বাংলার মুখ্যমন্ত্রী হতো। শুধু পয়সা দিয়ে হয় না। আর যদি শুধু পয়সা দিয়ে টিকিট কেনা যেত, তাহলে আমি আমার ওপরে নিয়ে বলছি, অন্য কারোর কথা আমি বলতে চাই না, আমার কি ব্যাকগ্রাউন্ড, আমি কোন পরিবার থেকে আসি, সেটা আমার দলের লোকেরাও জানে, বিরোধী দলের লোকেরাও জানে। তাহলে আমি অন্তত মিনিমাম একটা এমএলএ হয়ে যেতাম এতদিন। এটা মিথ্যে কথা, এটা ভুল কথা। তৃণমূল কংগ্রেসের টিকিট আমি যেটুকু বুঝেছি, আমার অল্প বোঝাতে দুটো জিনিসের টিকিট হয় তৃণমূল কংগ্রেস। প্রথম, দলের প্রতি, নেত্রীর প্রতি আনুগত্য, দ্বিতীয় পারফরমেন্স। এই দুটো যাদের আছে, যাদের প্রমাণিত আনুগত্য আছে দলের প্রতি, নেত্রীর প্রতি, এবং যাদের পারফরমেন্স আছে, প্রতিটা ভোট তারা জেতান, প্রতিটা ভোটে দলের জন্য মুখে রক্ত তুলে যারা কাজ করেন, তারা দলের টিকিট পায়। যারা পায়নি, তাদের যোগ্যতা হয়তো আগামী দিনে আরো প্রমাণ করতে হবে দলের কাছে, সিদ্ধান্ত তো দলের। টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি না। যদি সেটাই হতো, তাহলে রিজু দত্ত অন্তত একটা এমএলএ হতো, পরিষ্কার আমি বলে দিচ্ছি। এবার আইপ্যাকের এই টাকা তোলার ব্যাপার আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। আইপ্যাকের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী যে ছেলেপুলেরা আইপ্যাকে চাকরি করে, তাদের একটা চুক্তিভিত্তিক চাকরি আছে, কিছুদিন বাদে তাদের বদলে দেওয়া হয়, তাদের চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়। কেন? ঠিক একই কারণে, যদি একটা লোক একটা জেলায় বা একটা ব্লকে বহুদিন কাজ করে, তাহলে খুব স্বাভাবিক সে পারচেজ হয়ে যেতে পারে। সেই জন্যই চুক্তি ভিত্তিক করে এই ছেলেগুলোকে, মেয়েগুলোকে তারা রোটেশন করে, রিসাইকেল করে এবং বার করে দেওয়া হয়। কিন্তু তারপর কিছু ছেলে পুলে আছে যারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে লোভে তারা আইপ্যাকের নাম ভাঙিয়ে, বড় বড় লিডারদের নাম ভাঙিয়ে কিছু লোকেদের থেকে টাকা নেয়। এটা ভুল তথ্য নয়। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি এরকম দুটো ছেলে যারা আইপ্যাকের নাম ভাঙিয়ে, দিদি দাদার নাম ভাঙিয়ে টাকা তুলছিল, তাদের আমি দলকে জানিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়েছি। আর আপনারা শুনলে অবাক হবেন, শুধু ছেলে না, স্মার্ট স্মার্ট অল্প বয়সী মেয়েরা, শার্ট প্যান্ট স্যুট পরা মেয়েরা,
বলছে এই অফিস থেকে এসছি, ওই অফিস থেকে এসছি বলে টাকা তুলে নিচ্ছিল। তারা সবাই এখন হাজত বাস করছে। কিন্তু আইপ্যাকের ছেলেরা টাকা তোলে, ডাইরেক্ট যারা আইপ্যাকের হয়ে কাজ করে, এটা আমার একটু মানতে অসুবিধা। তাহলে আপনি বলবেন রাগ কেন আইপ্যাকের ওপরে? এত সিনিয়র লিডার, তারা কেন রাগ করছে? রাগ তিনটে কারণে, তিনটে স্পেসিফিক কারণে। প্রথমটা হচ্ছে ইগো। কেন বলছি ইগো? কারণ ধরুন একজন সিনিয়র লিডার যারা 2বার 3বারের বিধায়ক, তাদেরকে একটা ভোট কুশলী সংস্থা সার্ভে করে বলবে কটা ডোর টু ডোর করতে হবে, কটা মিছিল করতে হবে, কটা মিটিং করতে হবে, এটা ইগোতে লেগে যাচ্ছে। এটা আমি বুঝি। কিন্তু আমি মনে করি যদি নতুন একটা টিম যারা মানুষের মধ্যে গিয়ে সার্ভে করে বুঝতে পারছে কোথায় বেশি সময় দিতে হবে, কোথায় কম সময় দিতে হবে, কোথায় বেশি মিছিল করতে হবে, কোথায় কম মিটিং করতে হবে, সেটা যদি পজিটিভলি নেওয়া যায়, তাহলে লাভটা তো যে ক্যান্ডিডেট তারই, আইপ্যাকের তো লাভ না, যে ক্যান্ডিডেট তারই। তো ইগোতে লাগাটা সিনিয়রদের স্বাভাবিক, কিন্তু সেটা যদি একটু মধ্যস্থ করে নেওয়া হয়, লাভটা কিন্তু যে প্রার্থী তারই হবে লাভ। আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা জেলায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বিধানসভায়, প্রতিটা লোকসভায় আইপ্যাকের ছেলেরা যেটা করেছে সেটা হচ্ছে একটা কাউন্সিলর থেকে শুরু করে একটা ব্লক সভাপতি থেকে, একটা গ্রামের প্রধান থেকে, উপপ্রধান থেকে, জেলা সভাধিপতি থেকে, বিধায়ক থেকে সাংসদ অবধি, তাদের পুরো কর্মকাণ্ড, সেটা ভুল হোক বা ঠিক হোক, খারাপ হোক বা ভালো হোক, সেটা একটা A4 শিট কাগজের মধ্যে সেটা তৈরি করে পুরো ডেটাটা দলের সভাপতি, দলের সেনাপতি এবং দলনেত্রীর হাতে পৌঁছে দিয়েছে, যেগুলো আগে কেউ জানতো না। দিদিমণির পক্ষে তো সম্ভব না কালীঘাটে বসে এত বাংলার দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব সবকিছু তার মাথার উপরে নিয়ে একটা প্রান্তিক গ্রামের একজন ব্লক সভাপতি বা প্রান্তিক একজন বিধায়ক বা একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কি করছে। আইপ্যাক সেই পুরো ডেটাটা দিদির কাছে, দলের সেনাপতি অভিষেকদার কাছে এবং দলের সভাপতি সুব্রত বক্সির কাছে প্লেস করে দিয়েছে। সেখানে তো একটা রাগ হবেই, অনেক কিছু যেগুলো অজানা ছিল এখন জানা হয়ে গেছে। তৃতীয় কারণটা কি? তৃতীয় কারণ হচ্ছে আইপ্যাকে আসার আগে, আইপ্যাকে তৃণমূলের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়ার আগে যখন টিকিট বন্টন হতো, তখন আপনারাও জানেন, আমিও জানি, বহু জায়গায় দাদার বাড়িতে দাদার গাড়ি যে চালাচ্ছে, দিদির বাড়িতে যে দিদির বাজার করে দিচ্ছে, দাদার গাড়ি ধুয়ে দিচ্ছে, দাদার কুকুরকে হাঁটাতে বেরোচ্ছে সকাল সকাল, এরকম বহু অযোগ্য লোকেরা স্থান পেত, টিকিট পেত, দায়িত্ব পেত। আইপ্যাক আসার পর আইপ্যাক একটা সার্ভে করে, অচেনা অজানা, আইপ্যাক একটা সার্ভে করে অচেনা অজানা ছেলেপুলেদের দিয়ে সার্ভে করে, গ্রাসরুটের সার্ভে, যে সেখানে কোন ব্যক্তির পরিচিতি আছে, কোন ব্যক্তিকে মানুষ চায়, তারপর একটা পুলিশ রিপোর্ট নেয় যে এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, যেগুলো অজানা, যেগুলো হেডকোয়ার্টার জানে না, কলকাতা কালীঘাট জানে না, এবং সেটা কম্পাইল করে একটা রিপোর্ট তৈরি করে নেত্রীর হাতে, সেনাপতির হাতে এবং সভাপতির হাতে জমা পড়ে। তো সেখানে বড় বড় নেতাদের, যারা চামচা বা টেনিয়া, যাদের কোনো যোগ্যতাই নেই, আগে যারা দায়িত্ব বা পদ পেয়ে যেত, এখন সেটা অনেকটা কমে গেছে। এটাও একটা রাগের বিরাট বড় কারণ। এবার কথা হলো যে আইপ্যাকের দরকার আছে কিনা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে দিদি একাই 100, তারপরে তো দিদির সাথে আমাদের সেনাপতি অভিষেক দা আছে, কিন্তু এই রকম ধাপ্পাবাজ, চিটিংবাজ, দাঙ্গাবাজ একটা দল বিজেপি, এবং তার সাথে সিপিএম আর কংগ্রেস, তার সাথে সিবিআই, ইডি, আইটি, আইন ব্যবস্থার একাংশ, আর কয়েকশো কোটি টাকাকে লড়তে হলে একটু প্রফেশনাল হেল্প যদি আমরা পাই, তাতে ক্ষতি কিছুই নাই। এই প্রফেশনাল হেল্পটা একটু দরকার, একটু সার্ভে, একটু স্ট্র্যাটেজি, একটু বোঝা কোথায় কোনটা লাগবে, এটা খুব দরকার আমার মনে হয়। আর আজকে আমি খুব সাহস করে আইপ্যাক নিয়ে এই ভিডিওটা করছি, খুব সাহস করে।
কারণ অনেকের ভাল লাগবে, অনেকের খারাপ লাগবে, বাট আমার মনে হয় একজন দলের কর্মী হিসেবে, একজন দল অন্ধ প্রাণ একটা ছেলে যে দিদিকে অন্ধ ভালোবাসে, যে অভিষেক দাকে অন্ধ ভালোবাসে, আইপ্যাককে নিয়ে যখন এত জটিলতা, এত বক্তব্য, এত রাজনীতি, এত টিভি মিডিয়ার সার্কাস চলছে, তখন আমি যেটুকু জানি সেটুকু মানুষের কাছে তুলে ধরাটা আমার মনে হয় এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। তাই আমি মনে করি আইপ্যাকের 2026-এ দিদির নেতৃত্বে, অভিষেক দার সেনাপতিত্বে, সুব্রত বক্সী সাহেবের সভাপতিত্বে, আইপ্যাকের সহযোগিতায় আমাদের মনে হয় আমরা 250 আসন পার করব। দিদির কোনো বিকল্প নেই, দিদির নামেই ভোট হয়, এটা বাস্তব। কিন্তু যদি কোথাও থেকে আমরা একটু হেল্প পাই, যেটা আমাদের সুবিধা হবে, আমাদের দলের ভালো হবে, আমাদের আরো 10টা হলেও সিট বাড়বে, তাতে ক্ষতি কি? ঠিক একইভাবে আইপ্যাক, আবারও বলছি, শুভেন্দুকে কি বাংলার মুখ্যমন্ত্রী করতে পারবে? সারা ভারতবর্ষের টাকা দিলেও পারবে না। একটা বদ্ধ পাগল, একটা পচা মালকে করা যায় না। কিন্তু যেখানে ক্যান্ডিডেট স্বয়ং মমতা ব্যানার্জি, সেখানে আইপ্যাকের তথ্য প্রযুক্তি, তাদের প্রশিক্ষণ, তাদের দক্ষতা যদি কাজে লাগানো হয়, তাহলে যেটা আমরা, আমার দৃঢ় বিশ্বাস, যেটা আমরা 48-49% ভোট পেয়েছি, সেটা এই 2026-এর ইলেকশনে 50 থেকে 54% ভোট পেয়ে 250 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস হই হই করে জিতবে। তাই কারুর আইপ্যাকের ওপর রাগ হবে, স্বাভাবিক। কারুর আইপ্যাককে পছন্দ হবে না, স্বাভাবিক। আমি মনে করি আইপ্যাককে পছন্দ করারও দরকার নেই, ঘৃণা করারও দরকার নেই। একটা সংস্থা যা বলছে, যা অ্যাডভাইস দিচ্ছে, যা স্ট্র্যাটেজি দিচ্ছে, সেটা আমার ভালোর জন্য দিচ্ছে। তাতে যদি আমার ভালো হয়, সেটা নিতে কোনো ক্ষতি নেই। আমার এইটুকুই বলার। বাকি আপনারা ভালো বোঝেন, আপনারা ভালো বুঝবেন। আজ এই অবধি, আবার দেখাবে আগামীকাল সন্ধ্যে 8টায় নতুন ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা তৃণমূল কর্মী আর সমর্থকদের মধ্যে যতটা পারবেন শেয়ার করে দেবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।